আসসালামু আলাইকুম। এই তোমরা কেমন আছো? পড়াশোনা করছো তো? করতে হবে, কারণ জৈব রসায়ন যে আমাদের এমসিকিউ পারতে হবে। তো আজকে আমরা হচ্ছে জৈব রসায়নের টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই জৈব রসায়নে হচ্ছে আমরা পার্ট টু পার্ট হচ্ছে ভিডিও দিব। টপিকগুলোর প্রথমটা হচ্ছে জৈব যৌগের ভূমিকা সম্পর্কে ও কার্বনের বিশিষ্টতা। 2 নম্বর টপিক হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগ সম্পর্কে। 3 নম্বর হচ্ছে জৈব যৌগের বন্ধন প্রকৃতি। 4 নম্বর হচ্ছে জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী কার্যকরমূলক সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। ভূমিকা, জৈব যৌগের ভূমিকার ক্ষেত্রে আমাদের প্রথমে কয়েকজন বিজ্ঞানীর নাম চলে আসে। প্রথমে একজন বিজ্ঞানী বলছিলেন, বিজ্ঞানী বার্জেলিয়াস। উনি একটা হচ্ছে বার্জেলিয়াস সাহেব বিজ্ঞানী বলেছিলেন যে জৈব যৌগ শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণীর দেহ থেকে তৈরি হয়, এটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা যায় না। ওনার এই তত্ত্বটাকে বলা হয় প্রাণশক্তি মতবাদ। কিন্তু পরবর্তীতে একজন সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে ফ্রেডরিক উহলার, বিজ্ঞানী ফ্রেডরিক উহলার, এই ফ্রেডরিক উহলার গবেষণাগারে হচ্ছে তোমার দুইটা বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া করে, দুইটা বিক্রিয়ক হচ্ছে তোমার লেড সায়ানাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুইটা বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া করে উনি তৈরি করেছিলেন অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড একটা সিক্ত পদার্থ। এটাকে যদি আমরা উত্তপ্ত করি বা উত্তপ্ত করার ফলে এটা পুনর্বিন্যাসকৃত হয়ে তৈরি হয় একটা যৌগ। সেটা হচ্ছে এরকম NH2 CO NH2। একটা রাসায়নিক নাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়া কিন্তু অলরেডি আমরা প্রাণীর দেহ থেকে আবিষ্কৃত হয়েছে। প্রাণীর দেহ থেকে আমরা ইউরিয়া পাই। তাহলে আমরা বলতে পারি যে প্রাণীর দেহ থেকেই শুধু যে জৈব যৌগ পাবো এমনটা না, আমরা হচ্ছে গবেষণাগারে কৃত্রিমভাবেও জৈব যৌগ তৈরি করতে পারি। এর থেকে আমরা বলতে পারি যে বার্জেলিয়াস সাহেবের প্রাণশক্তি মতবাদটা ভুল। এই জন্য আমরা ফ্রেডরিক উহলারকে বলা হয় জৈব রসায়নের জনক। তাহলে জৈব রসায়নের জনককে যদি প্রশ্ন হয় জৈব রসায়নের জনক কাকে বলা হয়, তাহলে জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক উহলার। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে গবেষণাগারে প্রথম তৈরিকৃত জৈব যৌগ কোনটি? সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া তৈরিতে কোন দুটি বিকারক ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে লেড সায়ানাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। এগুলো হচ্ছে প্রাথমিক প্রশ্ন হতে পারে এখান থেকে। তারপর আরেকটা প্রশ্ন হতে পারে যে প্রাণশক্তি মতবাদ কোন বিজ্ঞানী দিয়েছেন? তিনি হচ্ছেন বিজ্ঞানী বার্জেলিয়াস। বিজ্ঞানী বার্জেলিয়াস প্রাণশক্তি মতবাদ দিয়েছেন। আচ্ছা, পরবর্তী টপিক হচ্ছে কার্বনের বিশিষ্টতা। আমরা যদি বলি জৈব যৌগের সংখ্যা কত, প্রায় 80 লক্ষের মতো। অজৈব যৌগের সংখ্যা কত? এই 1 লক্ষের কাছাকাছি। তাহলে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের মতো, অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষের কাছাকাছি। এতে হিউজ একটা ডিফারেন্স কেন হয়েছে? জৈব যৌগের হচ্ছে 3টা বৈশিষ্ট্যের কারণে এই হিউজ ডিফারেন্সটা আমরা দেখতে পাই। তাহলে জৈব যৌগের যে প্রাচুর্য, এটা হচ্ছে 3টা কারণ। তাহলে আমরা বলতে পারি জৈব যৌগের প্রাচুর্যের কারণ হচ্ছে 3টি। তাহলেই আমরা বললাম জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের মতো। এত বড় প্রাচুর্যের কারণ হচ্ছে 3টা বেসিক্যালি: ক্যাটেনেশন, পলিমারকরণ এবং সমন্বতা। এই 3টাকে আমরা একসাথে কীভাবে ছন্দ আকারে মনে রাখতে পারি সেটা হচ্ছে এরকম, ক্যাপস দিয়ে মনে রাখতে পারি। ক্যাপস, এটা হচ্ছে একটা ট্রিক্স যে কীভাবে মনে রাখতে পারি। ক্যাটেনেশন, পলিমারকরণ, সমন্বতা, এই 3টার কারণে হচ্ছে জৈব যৌগের প্রাচুর্য 80 লক্ষের কাছাকাছির মতো। তাহলে ক্যাটেনেশন জিনিসটা কি? ক্যাটেনেশন হচ্ছে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে শিকল বা বলয় তৈরি করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় কার্বনের ক্যাটেনেশন। সো এটা হচ্ছে এরকম যে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন শিকল অথবা তোমার বলয় তৈরি করলো, তখন আমরা বলবো এটা ক্যাটেনেশন। ক্যাটেনেশন শুধুমাত্র কার্বন মৌলের ক্ষেত্রে দেখা যায়, অন্য কোনো মৌলের ক্ষেত্রে আমরা ক্যাটেনেশন ধর্মটা দেখতে পাই না। তাহলে এখানটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ক্যাটেনেশন কোন মৌলের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে শুধুমাত্র কার্বন পরমাণুর ক্ষেত্রে। 2 নম্বর যে প্রশ্নটা, 2 নম্বর যে প্রাচুর্যের কারণ সেটা হচ্ছে পলিমারকরণ। পলিমারকরণ যদি আমরা একটা বিক্রিয়া দেখি, যেমন ইথিন থেকে তোমার তৈরি হয় পলিথিন। তাহলে ইথিন এখানে কত সংখ্যক নেবেন? n সংখ্যক। তাহলে প্রভাবক হিসেবে কাজ করবে অক্সিজেন, উচ্চ চাপ, আর হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
এখানে এন সংখ্যক ইথিন যেটা, এই যে ইথিন, শুধু একটা ইথিনকে আমরা বলবো মনোমার। অসংখ্য মনোমার যুক্ত হয়ে তৈরি করে অসংখ্য মনোমার যুক্ত হয়ে তৈরি করে পলিমার। এখানে অসংখ্য ইথিন যুক্ত হয়ে তৈরি করেছে পলিথিন, তাহলে পলিথিন একটা পলিমার, আর এখানে ইথিন শুধু একটা ইথিন, সেটা হচ্ছে মনোমার। তাহলে মনোমার থেকে পলিমার তৈরির প্রক্রিয়াটাকে এটা বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। যদি আমরা ইথিন থেকে পলিথিন তৈরি করি, এক্ষেত্রে আমাদের প্রভাব হিসেবে কাজ করে অক্সিজেন, চাপ হিসেবে উচ্চ চাপ, এবং তাপমাত্রা হিসেবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহৃত হয়ে থাকে। সমানুতা, সমানতার কারণে হচ্ছে জৈব যৌগের হচ্ছে প্রাচুর্যতা দেখা যায়। আমরা ইনশাল্লাহ সামনের দিকে সেটা আলোচনা করব। তাহলে গেল এখান থেকে, তাহলে বলা যায় যে জৈব যৌগের প্রাচুর্যের কারণ এখান থেকে যদি প্রশ্ন আছে, যে প্রশ্নটা আসবে এরকম, জৈব যৌগের প্রাচুর্যের কারণ 9 কোনটি? ক্যাটেনেশন, পলিমারকরণ, সমানুতা, অন্য একটা প্রশ্ন, অন্য একটা অপশন দিয়ে দিব। তাহলে অন্য একটা যে অপশন থাকবে ওইটাই হচ্ছে প্রাচুর্যের কারণ 9। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে পলিথিন তৈরির ক্ষেত্রে প্রভাব হিসেবে কী ব্যবহৃত হয়? পলিথিন তৈরির ক্ষেত্রে প্রভাব হিসেবে ব্যবহৃত হয় অক্সিজেন। আবার উচ্চ চাপ, তাপমাত্রাটা ইম্পর্টেন্ট, যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী পৃষ্ঠে যদি আমরা দেখতে পাই, একটা হচ্ছে জৈব যৌগ এবং অজৈব যৌগের বৈশিষ্ট্যমূলক পার্থক্য দেওয়া আছে। তাহলে আমরা যদি দেখি জৈব যৌগের উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? মিথেন একটা জৈব যৌগ, কারণ একটা হাইড্রোকার্বন। আবার হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে আমরা কি বলি? জৈব যৌগ। যেমন মিথেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন বিয়োগ করলে আমরা কি পাবো? তাহলে মিথেন, মিথানল এগুলো জৈব যৌগ, কারণ এগুলো নয় হাইড্রোকার্বন নয় হাইড্রোকার্বনের জাতক। আবার সেম অজৈব যৌগের একটা উদাহরণ যদি আমরা বলি সোডিয়াম ক্লোরাইড, কারণ এটা হাইড্রোকার্বনও নয় আবার হাইড্রোকার্বনের জাতকও নয়, এই জন্য আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড একটা অজৈব যৌগ। এখন বন্ধন প্রকৃতি যদি দেখি, জৈব যৌগের ক্ষেত্রে কীরকম বন্ধন প্রকৃতি থাকে? সমযোজী। যেমন মিথেনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন পরস্পর ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। আবার অজৈব যৌগ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা বন্ধন প্রকৃতি কী হবে? আয়নিক, কারণ এখানে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণের মাধ্যমে বন্ধন প্রকৃতি সৃষ্টি হয়, জন্য এটা আয়নিক বন্ধন। জৈব যৌগ জৈব দ্রাবক, যেমন বেনজিন, ইথারের দ্রবণীয়, কিন্তু এগুলা পানিতে দ্রবণীয় নয়, কারণ জৈব যৌগ এগুলো অপোলার প্রকৃতির হয়ে থাকে। অপরদিকে অজৈব যৌগ পোলার দ্রাবক, যেমন পানির মধ্যে দ্রবণীয়। কেন এটা? কারণ অজৈব যৌগগুলা এগুলো সাধারণত পোলার প্রকৃতির হয়ে থাকে। পোলার কি? পোলার হচ্ছে কোনো একটা যৌগের মধ্যে তার পরমাণুগুলোর আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ বিশিষ্ট হওয়া বা চার্জযুক্ত হওয়াকে যে ক্ষমতা, এটাই হচ্ছে পোলার। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আংশিক ধনাত্মক হচ্ছে সোডিয়াম প্লাস এবং আংশিক ঋণাত্মক হচ্ছে ক্লোরাইড আয়ন সৃষ্টি হয়, এজন্য এটা হচ্ছে পোলার দ্রাবক, যেমন পানির মধ্যে দ্রবণীয়। লাইক ডিজলভস লাইক অনুসারে সোডিয়াম ক্লোরাইড পানিতে পোলার দ্রাবকের মধ্যে দ্রবণীয়। তারপরে আমরা যদি আরেকটা পয়েন্ট দেখি, যেমন তড়িৎ পরিবাহিতা। জৈব যৌগ সাধারণত তড়িৎ পরিবহন করে না, কিন্তু অজৈব যৌগ এগুলা হচ্ছে পোলার প্রকৃতির হওয়া, এগুলা হচ্ছে তড়িৎ পরিবহন করে থাকে। লাস্ট পয়েন্টটা হচ্ছে বিক্রিয়ার কৌশল এবং গতি। যেহেতু অজৈব যৌগ তোমার তড়িৎ পরিবহন করে থাকে, এই জন্য এদের বিক্রিয়ার গতি কী হবে? দ্রুত এবং আয়নিক প্রকৃতির হয়ে থাকে। আর জৈব যৌগ যেগুলো এগুলো বিদ্যুৎ পরিবহন করে না, এই জন্য এদের বিক্রিয়ার কৌশলটা হবে মন্থর প্রকৃতির এবং জটিল। সো এটাই হচ্ছে এদের পার্থক্য। পরবর্তী টপিক হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগের শ্রেণীবিভাগের ক্ষেত্রে হাজির স্যারের একটা সুন্দর একটা চক দেওয়া আছে, এই চকটা যদি পড়ি, যে জৈব যৌগকে আমরা দুই ভাগ করতে পারি। যৌগ এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল, যাকে আমরা বলি অ্যালিফেটিক, মুক্ত শিকল। আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত মুক্ত শিকলের একটা উদাহরণ যদি আমরা বলি, সেটা হচ্ছে ইথেন, CH3। এই যে আমরা যদি 2 নম্বর কার্বনটা যদি চিন্তা করি, এটা যদি 1 নম্বর, এটা যদি 2 নম্বর কার্বন হয়, এই 2 নম্বর কার্বনটা কোনো শিকল বা বলের মধ্যে যুক্ত নয়, এটা হচ্ছে মুক্ত অবস্থায় আছে।
জন্য এটা মুক্ত শিকল। আবার সম্পৃক্ত কেন? কার্বন কার্বন এখানে একক বন্ধন রয়েছে, কার্বন কার্বন একক বন্ধন, এই জন্য এটা সম্পৃক্ত আবার মুক্ত শিকল। অসম্পৃক্ত মুক্ত শিকলে যদি আমরা একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে একটা ইথিনের উদাহরণ দিতে পারি, CH2 ডাবল বন্ড CH2, এখানে কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে, এই জন্য এটা অসম্পৃক্ত। আবার মুক্ত শিকল কেন? এখানে এটা যদি এক হয়, এটা দুই নম্বর কার্বনটা কোনো বলয় বা শিকলে যুক্ত নয়, এই জন্য এটা মুক্ত শিকল। তাহলে এটা মুক্ত শিকল, অসম্পৃক্ত, যুব যুব গেল, মুক্ত শিকল শেষ। বদ্ধ শিকলের ক্ষেত্রে যদি আমরা ডিফাইন করি, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক হচ্ছে যে বলয়ের মধ্যে শুধু কার্বন থাকে, মানে বলয়ের বেস বা ভিত্তি হচ্ছে কার্বন, তাকে হচ্ছে কার্বোসাইক্লিক বলা হয়। আর হেটারোসাইক্লিক হচ্ছে যে বলয় বা শিকলের মধ্যে কার্বন ছাড়াও অন্যান্য পরমাণু থাকে, সেটা হচ্ছে হেটারোসাইক্লিক। তাহলে কার্বোসাইক্লিককে আবার দুইভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক কার্বোসাইক্লিক কোনটা, এটা তো সবাই জানার কথা, বেনজিন। কারণ এটা যে বলয়, এখানে প্রত্যেকটা কর্নারের মধ্যে একটা কার্বন আছে, কার্বন ছাড়া এখানে অন্য কিছু নেই, এজন্য বেনজিন যেটা C6H6 এটা হচ্ছে কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। আবার কার্বোসাইক্লিক অ্যালিসাইক্লিক যৌগ যেটা, সেটার উদাহরণ যদি আমরা দিই, সেটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। এরকম কমপক্ষে একটা বলয় গঠন করার জন্য কার্বনের সংখ্যা 5 বা 6 হতে হবে, কিন্তু এখানে যেটা, এটা সাইক্লোপ্রোপেনের ক্ষেত্রে এখানে কার্বন আছে 3টে, জন্য এটা অ্যালিসাইক্লিক কার্বোসাইক্লিক যৌগ। তাহলে সাইক্লোপ্রোপেন, সাইক্লো মানে চক্রাকারে আছে, প্রোপেন এটা হচ্ছে অ্যালিসাইক্লিক কার্বোসাইক্লিক যৌগ। আর অ্যারোমেটিক কার্বোসাইক্লিক যৌগের উদাহরণ হচ্ছে বেনজিন, কারণ এখানে বলয়ে শুধু কার্বন আছে, গেল। হেটারোসাইক্লিক বদ্ধ শিকলে যদি আমরা আবার দেখি, একটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। হেটারো অ্যালিসাইক্লিক আর এটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। হেটারো অ্যালিসাইক্লিকের একটাই উদাহরণ আছে, সেটা হচ্ছে ইপক্সি ইথেন। ইপক্সি ইথেন হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক যৌগের উদাহরণ, ইপক্সি ইথেন। হেটারো অ্যারোমেটিকে যদি আমরা একটা দেখি, তাহলে এরকম কার্বন কার্বন সালফার কার্বন, এখানে যদি বলয়ের মধ্যে দেখি আমরা, এখানে কার্বন ছাড়াও কি আছে, সালফার, মানে কার্বন ছাড়াও অতিরিক্ত একটা পরমাণু আছে, এই জন্য এটা হচ্ছে হেটারো সাইক্লিক যৌগ। তাহলে হেটারো অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে কি কি, সেটা হচ্ছে থায়োফিন, পিরিডিন, ফিউরাম, এগুলো হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, পরবর্তী টপিক যদি আমরা দেখি, এরকম জৈব যৌগের বন্ধন প্রকৃতি এরকম হয়ে থাকে, বেসিক্যালি 3 প্রকার: কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। একক বন্ধনের উদাহরণ হচ্ছে ইথেন, দ্বিবন্ধন উদাহরণ হচ্ছে ইথিন, ত্রিবন্ধনের উদাহরণ হচ্ছে ইথাইন। এখন এখান থেকে আরেকটা হচ্ছে এমসিকিউ, এখান থেকে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সমযোজী বন্ধন ব্যাখ্যার জন্য হচ্ছে 2টি তত্ত্ব রয়েছে। এক হচ্ছে সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব, আর একটা হচ্ছে আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব। নামগুলো পড়লে এনাফ, মানে এত বেশি ডিটেলসের দরকার নাই। এরপরে সারণী হচ্ছে 2.2 সিগমা বন্ধন এবং পাই বন্ধন আছে। তাহলে সিগমা বন্ধন,
সিগমা বন্ধন ভার্সেস পাই বন্ধন। সিগমা বন্ধন যদি আমরা দেখি, পৃথিবীর সকল একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। তাহলে একক পৃথিবীর সকল এক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। আর যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, তখন হচ্ছে পাই বন্ধন হচ্ছে সৃষ্টি হয়ে থাকে। সিগমা বন্ধন হচ্ছে সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে হয়ে থাকে, সামনাসামনি। পাই বন্ধন সেটা হচ্ছে পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে হয়ে থাকে। তাহলে যেহেতু সিগমা বন্ধন সামনাসামনি অতিক্রমণ হয়, এই জন্য এটি কি হবে? অধিক শক্তিশালী। আর পাই বন্ধন হবে দুর্বল প্রকৃতির। তাহলে সিগমা বন্ধন যেহেতু সামনাসামনি অতিক্রমণ হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে মনে করেন একটা আলু, এই একটা আলু, তাহলে এই একটা আলুকে এখানে রেখে একটা আলুকে অটোমেটিক ঘোরানো যাবে না। একটা আলু আমার হাতে রাখলাম, আর একটা আলুকে ঘুরতে পারবো। এই জন্য এখানে সিগমা বন্ধনের ক্ষেত্রে ঘূর্ণন সম্ভব। কিন্তু এখানে যদি দ্বিবন্ধন হয়, তাহলে কি একটা আলুকে এক সাইডে রেখে অন্য আলুকে ঘুরানো সম্ভব না। তাহলে এখানে পাই বন্ধনের ক্ষেত্রে ঘূর্ণন সম্ভব নয়। এগুলো ছিল ইম্পর্টেন্ট টপিক। এরপরে যদি একটা মান মুখস্থ রাখতে হবে যে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্বন কার্বন এক বন্ধনের ক্ষেত্রে যে দূরত্বটা হয় সেটা হচ্ছে 0.154 ন্যানোমিটার। কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে যে দূরত্বটা হয় সেটা হচ্ছে 0.134 ন্যানোমিটার। কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রে যে দূরত্বটা হয় সেটা হচ্ছে 0.120 ন্যানোমিটার। তাহলে কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে 0.154, কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে 0.134, কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রে 0.120 ন্যানোমিটার। সমগোত্র শ্রেণী থেকে আমরা সমগোত্র শ্রেণীর সংজ্ঞাটা একটু দেখব। তারপরে হচ্ছে এখানে সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বর পয়েন্ট আছে, দুটো সমগোত্রকের মধ্যে পরস্পর হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। মিথিলিন CH2 মিথিলিন মূলকের পার্থক্য থাকে। যেমন আমরা যদি উদাহরণ দিই, অ্যালকেন গ্রুপের একটা হচ্ছে মিথেন CH4, আর একটা হচ্ছে ইথেন CH3CH3। তাহলে দুইটার মধ্যে কিসের পার্থক্য আছে? এই যে মিথিলিন মূলকের। অথবা আমরা এটাও বলতে পারি যে ইথিন আর হচ্ছে প্রোপেন CH3 CH2 CH3। তাহলে এই দুইটার মধ্যে কিসের পার্থক্য? পরস্পর মিথিলিন মূলকের পার্থক্য। তাহলে পরস্পর দুইটা সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। পয়েন্ট ইম্পর্টেন্ট। পরবর্তী টপিক হচ্ছে কার্যকরী মূলক। যদি OH থাকে তখন এই কার্যকরী মূলকের নাম হচ্ছে হাইড্রক্সিল মূলক। যদি CHO থাকে তখন এই কার্যকরী মূলকের নাম হয় অ্যালডিহাইড মূলক। যদি COOH থাকে তখন এটা হচ্ছে কার্বক্সিলিক মূলক। যদি CN থাকে তখন এটা বলা হয় সায়ানাইড বা নাইট্রাইন মূলক। তো এরকম হচ্ছে আরও বিভিন্ন হচ্ছে কার্যকরী মূলক, তোমরা দেখে নেওয়া বই থেকে। কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকটা যদি থাকে তখন সমগোত্র শ্রেণীর নাম হয় অ্যালকোহল। এই কার্যকরী মানে অ্যালডিহাইড মূলকটা যদি থাকে তখন ওই কার্যকরী শ্রেণীর নাম হয় কি? অ্যালডিহাইড গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড মূলক যদি থাকে তখন ওই শ্রেণীটার নাম হয় কার্বক্সিলিক অ্যাসিড চক্র, অ্যাসিড শ্রেণী, কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণী। CN বা সায়ানাইড বা নাইট্রাইল মূলক থাকলে তখন ওই শ্রেণীটা হয়ে থাকে নাইট্রাইল শ্রেণী। তাহলে এতটুকুই ছিল আজকের আলোচনা টপিক। হচ্ছে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিয়ে রাখবেন। তাহলে আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।